শীতটা তখনও ঠিক জাঁকিয়ে পড়েনি। মৃদুমন্দ বাতাস আর নীল আকাশে টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। এমনই এক দুপুরে গাছতলায় বসে গল্প করছিল তিন বন্ধু, সমু, গুড্ডু আর তাতান। এই আজ দুপুরে নিমাই দাদুর গাছে পেয়ারা চুরি করতে যাবি? নুন ঝাল মাখিয়ে হেব্বি খাবো, দারুণ মজা হবে। তুই ওই বুড়োর নাম মুখেও নিস না। পেয়ারাগুলো পেকে পড়ে নষ্ট হবে, তবুও বুড়ো কাউকে খেতে দেয় না জানিস। আমার মাকে আবার নালিশ জানিয়েছেন। আমি যাবো না পেয়ারা পাড়তে। তাহলে চল না, আমরা তিনজনে মিলে চাটুজ্জে পুকুরে মাছ ধরতে যাই। শুনেছি ওই পুকুরে অনেক মাছ, আর ওইদিকে দুপুরবেলা তেমন কেউ একটা যায়ও না। চাটুজ্জে পুকুর? ওরে বাবা, শুনেছি ওইদিকে ভূত থাকে, আর ওই ভয়েই তো ওইদিকে কেউ যায় না রে। ধুর ধুর ভিতরাম, ওইসব কিছু হয় না। চল আজ বাড়ি চলে যাই, কাল ঠিক দুপুর 3টের সময় ছিপ আর বড়শি নিয়ে চলে আসবি। এই কথা বলে যে যার বাড়ি চলে যায়। পরের দিন ঠিক যখন দুপুর 3টে বাজে, কাকলি ঘুমিয়েছিল আর সমু ছিপ আর বড়শি নিয়ে পা টিপে টিপে বেরোতে থাকে। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। কোথাও না মা, এই সামনের পুকুর থেকে কটা পুঁটি মাছ ধরেই চলে আসবো। খবরদার বলছি কিন্তু সমু, ওই চাটুজ্জে বাড়ির পুকুরের দিকে যাবি না, জায়গাটা কিন্তু একদম ভালো নয়। মায়ের কথা শুনে সমু একটু ভয় পেয়ে যায় আর থতমত খেয়ে গিয়ে বলে, না না, ওইদিকে যাচ্ছি না তো, ওইদিকে যাচ্ছি না। এই কথা বলেই সমু ফুরুত করে পালিয়ে যায়। এই দাঁড়া বলছি, দাঁড়া সমু। উফ, স্কুল ছুটি থাকলে সারা দিন খালি দুষ্টুমি, স্কুলে থাকলে তবু একটু শান্তিতে থাকা যায়। এইদিকে সমু, গুড্ডু আর তাতান মনের সুখে মাছ ধরতে থাকে, আর তাদের ছিপে পটাপট মাছও ওঠে। তখন এই এবার বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে, সন্ধে হওয়ার আগেই আবার বাড়ি ফিরতে হবে তো। এই কথা বলেই সবাই মাছ ভাগাভাগি করে যে যার বাড়ি ফিরতে থাকে। সমুর বাড়ি ছিল উল্টো দিকে, সে একা একা মাছ নিয়ে ফিরছিল, আর সেই পথেই এক শেওড়া গাছে বসে পা দোলাচ্ছিল এক নিশি ডাইনি। মাছের গন্ধ পাও, ওই একটা পুচকে ছেলে মাছ হাতে এইদিকেই আসছে দেখছি। আগে ওর হাত থেকে ওই টাটকা মাছগুলো কেড়ে খাবো, তারপর এই ছেলেটাকেও আমি সবার মতো। এই কথা বলে নিশি ডাইনি তার মুখ দিয়ে জোরে ফোঁ দিতে থাকে, আর সেই হাওয়ায় সমু নিজেকে সামলাতে না পেরে সমু সেখানে ধপাস করে পড়ে যায়। আর ঠিক তখনই তার সামনে ঝপ করে ঝাঁপ মারে নিশি ডাইনি, আর তার ভয়ঙ্কর রূপ দেখেই সমু তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এইদিকে ছেলেটা সে কখন বাড়ি থেকে বেরিয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ঢোকার নাম নেই। না না, আমার মনটা খুব কু গাইছে, আমি বরং গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। এরপর কাকলি সমুকে খুঁজতে খুঁজতে চাটুজ্জে বাড়ির পুকুরের দিকে যায়, আর গিয়ে দেখে শেওড়া গাছের নিচে সমু অজ্ঞান হয়ে পড়ে আছে। সমু, কি হয়েছে বাবা? কাকলি দেখে সমুর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে তাকে কোলে তুলে বাড়ি নিয়ে আসে। ডাক্তার দেখিয়েও সমুর কিছুতেই জ্বর কমে না, আর দিন দিন সে কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর জ্বরের ঘোরে সে একটাই কথা বলে, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার সব মাছ তুমি নিয়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। দেখতে দেখতে অমাবস্যা চলে আসে। সেদিন সন্ধেবেলায় চায়ের দোকানে, এই চল 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 বাড়ি চল, বাড়ি চল, বেশি রাত করা ঠিক হবে না বুঝলি, আজকে আবার অমাবস্যা তো। হ্যাঁ, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আজ রাতে বাইরে থেকে কেউ ডাকলে খবরদার বেরোবি না কিন্তু। ধুর ধুর, আজকে আমার বউ ডাকলেও সাড়া দেব না, না জানি তেনারা আবার আমার বউয়ের রূপ ধরে আমাকে ডেকে না নিয়ে চলে যায়। এই কথা বলে সবাই সবার বাড়ি চলে যায়। আর গভীর রাত নামতেই বসন্ত যখন তার ঘরে ঘুমিয়েছিল, সে হঠাৎ শুনতে পায়, কি রে, শুনতে পাচ্ছিস আমার কথা?
আয় আয় আমার কাছে, আয় আয়, আসবি না, আসবি না আমার কাছে? বসন্ত জানলার বাইরে দেখতে পায় একটা লাল পাড় সাদা শাড়ি পরা বউ এক মাথা ঘোমটা দিয়ে হাতে প্রদীপ নিয়ে হাঁটছে। কে 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 ওখানে? হ্যাঁ, কিন্তু কেউই কোনো কথার উত্তর দেয় না, শুধু নূপুরের রুমঝুম শব্দ করে আর গুনগুন করে গান গাইতে গাইতে বউটি এগিয়ে চলে। বসন্ত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর কেমন যেন মোহিত হয়ে বউটির পিছু পিছু এগিয়ে চলে। আর গভীর জঙ্গলের ভিতর যাওয়ার পর, কে কে তুমি? দাঁড়াও দাঁড়াও বলছি, তাকাও তাকাও আমার দিকে, ঘোমটা খোলো। তারপর সেই ঘোমটা পরা বউটা বসন্তের দিকে ঘুরে ঘোমটাটা খুলতেই, খোকা, ও খোকা, ওঠ বাবা, এই দেখ আমি তোর জন্য চা এনেছি। ও মা, তুই সারা রাত এমন দরজা খুলে কেন শুয়েছিলিস বাবা? কিন্তু বসন্তের মা দেখে ঘরে কেউ নেই। সারা বাড়ি খুঁজেও সে বসন্তকে খুঁজে পায় না। তারপর গ্রামের সব লোক মিলে বসন্তকে খুঁজতে বেরোয়। আর খুঁজতে খুঁজতে তারা দেখতে পায়, ওই দেখো মদনদা, ওখানে ওই ভাগাড়ের পাশে কে যেন পড়ে আছে। ওটা আবার বসন্ত নয় তো? হ্যাঁ, মনে তো হচ্ছে, কিন্তু ও এখানে এলো কি করে রে? কি করে আবার? নিশ্চয়ই কাল রাতে ওকে নিশীথে টেনে এনেছে। তারপর তারা গিয়ে বসন্তকে সেখান থেকে তুলে নিয়ে বাড়িতে আসে। বসন্তের গা জ্বরে পুড়ে যাচ্ছে, জ্ঞান শূন্য। কোনো ডাক্তার ওঝা এনেও জ্বর কমছে না, জ্ঞান ফিরছে না। শুধু দিন দিন বসন্ত কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কি হলো রে বাবা তোর? তুই চোখ খোল, কথা বল, উঠে বস বাবা। এভাবে প্রত্যেক অমাবস্যাতেই রাতের বেলা গ্রাম থেকে একটি করে ছেলে উধাও হয়ে যাচ্ছে। তারপরের দিন সকালে তাদের জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর প্রত্যেকেরই অবস্থা একই রকম, প্রথমে জ্বর আর তারপরে দিন দিন কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। গ্রামে কি আকাল শুরু হলো বলতো? প্রত্যেক অমাবস্যাতে নিশির ডাকে একজন করে গায়েব হয়ে যাচ্ছে, আর তাদের খুঁজে পাওয়া গেলেও তারা মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। না না, এভাবে হবে না মদনদা, চলো আমরা গ্রামে একটা মহাযজ্ঞের আয়োজন করি। তারপর গ্রামের লোক অমাবস্যার দিন তারাপীঠ থেকে তান্ত্রিক নিয়ে আসে। সারা দিন ধরে চলে যজ্ঞ, আর রাতের বেলায় ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ, ওং রিং ক্লিং চামুণ্ডায় নমঃ। বেরিয়ে আয়, প্রকট হ আমার সামনে। এই কথা বলে যজ্ঞের আগুনে আহুতি দিতেই তাদের সামনে নিশি ডাইনি প্রকট হয়। গ্রামের লোক তাই দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। কে তুই? এই গ্রামে কেন এসেছিস? আর এই গ্রামের লোকেদের তুলে নিয়ে গিয়ে তুই ওদের সাথে কি করছিস? ওরা ওভাবে প্রাণহীন হয়ে যাচ্ছে কেন? বল, বল এখনই। বলবো না, কিছুতেই বলবো না, বলবো না আমি। বলবি না? তবে এই নে। এই কথা বলে তান্ত্রিক আবার যজ্ঞের আগুনে ঘৃতাহুতি দিতেই বলছি জঙ্গলের ভিতর আমার এক কুঠির আছে, আর তার সামনে একটা কাছে ওদের সবার দেহ ঝোলানো আছে। আমি প্রত্যেক অমাবস্যায় ওদের রক্ত চুষে খাই। এখানে শুধু ওদের নিথর দেহগুলোই পড়ে আছে।
আচ্ছা, নিয়ে চল, এখনই আমাদের সেখানে নিয়ে চল। তারপর নিশি ডাইনি তান্ত্রিককে নিয়ে সেখানে যায়। গ্রামের লোকজনও তাদের পিছু পিছু যেতে থাকে। আর সেখানে গিয়ে দেখে গ্রামের যে সকল লোক উধাও হয়ে গিয়েছিল তাদের সবার দেহ সেখানে উল্টো করে ঝোলানো রয়েছে। তুই এখনই এদের মুক্ত করে এই গ্রাম ছেড়ে চলে যাবি, না হলে এই মন্ত্রপুত জল দিয়ে আমি তোকে ভস্ম করে দেব। আমাকে ছেড়ে দাও, আমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তুই যে পুরোপুরি এখান থেকে চলে যাবি তা আমি বুঝবো কি করে? তাহলে কোনো সংকেত দিয়ে যা। আমি চলে যাওয়ার সাথে সাথে ওই আম গাছের একটি ডাল ভেঙে পড়বে আর গাছটি শুকিয়ে মরে যাবে। এই কথা বলে নিশি ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর সাথে সাথে আম গাছের ডালটি ভেঙে পড়ে। ওই গাছটিও কিছুদিনের মধ্যে শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর নিশি ভূতে ডেকে নিয়ে যাওয়া লোকগুলিও একদম সুস্থ হয়ে ওঠে। প্রতিদিনের মতো সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসতেই ডিঙি ভাঙা গ্রামের চালতা বন যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। সেই অন্ধকারেই হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে এক ডাইনি বুড়ি। শরীর তার জীর্ণ, সোজা হয়ে সে হাঁটতে পারে না। চুলগুলো যেন তার মাথায় জটা পাকিয়ে রয়েছে। সে বেরিয়ে এসে প্রতিদিন একটা একটা করে চালতা কুড়িয়ে বস্তায় ভরে রাখে। একটা চালতাও সে এখান থেকে কাউকে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না। আর তার এই গোটা চালতার বোন পাহারা দেয় তার দুই চেলা, হামদো আর মামদো। এই হামদো, মামদো, বলি মুখ পোড়া মিনসে দুটো গেলি কই? তোদের দেখতে পাচ্ছি নে কেনে? ডাইনি বুড়ির ডাক শুনে হামদো আর মামদো চালতা গাছ থেকে বুড়ির সামনে নেমে আসে আর বলে, এই তো আমরা তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তারপর হামদো আর মামদো ডাইনি বুড়ির হারিকেনের সামনে আসে। আসলে ডাইনি বুড়ি চোখে ভালো দেখতে পায় না, হারিকেনের আলোই তার সম্বল। তারপর হারিকেনটা হামদো আর মামদোর সামনে তুলে ধরে। শোন, তোরা ভালো করে চালতা বোনকে পাহারা দে, আমি একটু গ্রামের দিকে যাচ্ছি। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। যতই খাচ্ছি এই জম্মের খিদে যেন আর আমার মেটে না। দেখি গ্রামের দিকে কোনো মুরগি, ভেড়া, ছাগল কিছু পাই কিনা। এই বলে ডাইনি বুড়ি তার হারিকেন হাতে নিয়ে সেই গভীর রাতে গ্রামের দিকে যায়। আর সেখানে গিয়ে একটা বাড়ির সামনে সে ঘুরতে থাকে। আর কর্কশ গলায় সে একই কথা বারবার বলতে থাকে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হাতের সামনে যাকেই পাবো তাকেই ছিঁড়ে ছিঁড়ে খাবো। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সেই সময় ওই বাড়ির ভিতরই এক নববিবাহিত দম্পতি বসে গল্প করছিল। বলছি গিন্নি, তুমি বাড়িতে এত গয়নাগাটি আর পড়ে থেকো না। গ্রামে চোর ছেঁচোরের যা উপদ্রব, খবর পেলেই ব্যাস। তুমি বরং কাল সকালেই সব গয়না খুলে আলমারিতে ভালো করে তুলে রেখো। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই তারা বাইরে কিসের যেন একটা শব্দ শুনতে পায়। তখন বাইরে কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে। আমার সন্দেহটাই কি ঠিক? নিশ্চয়ই কোনো চোর এসেছে। তুমি এখানে চুপটি করে বসো, আমি বাইরে গিয়ে দেখছি। ব্যাটাকে আজ মেরে মাথা ফাটিয়ে দেব। এই বলে সে একটা লাঠি হাতে নিয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। ওগো ওগো শোনো, তুমি একা যেও না, শোনো শোনো আমার কথা। এই কে রে?
কে চুরি করতে এসেছিস? সাহস থাকলে সামনে এগিয়ে আয়। তারপর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় হারিকেন হাতে কে যেন একটা উঠোনের সামনে দাঁড়িয়ে আছে। সে প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায়, আর এগিয়ে যেতেই ডাইনি হারিকেনটা তুলে তার মুখের দিকে তাকায়। তার দিকে তাকাতেই লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায়, সেখানেই থরথর করে কাঁপতে থাকে। সেই ডাইনি বুড়ির চোখ থেকে যেন সে চোখ সরাতেই পারে না। অনেক অনেক চেষ্টা করেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে চিৎকার করে কাউকে ডাকতে পারে না। এতক্ষণ হয়ে গেল, মানুষটা এখনো এলো না। কোথায় যে গেল? আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না না, আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আমি নিজেই একবার গিয়ে দেখি। বাইরে গিয়ে সে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তারপর সে উঠানে দেখতে পায় তার স্বামীর হাতের লাঠিটা সেখানে পড়ে রয়েছে। কাছে যেতেই হারিকেনের আলোয় সে যা দেখে, তাই দেখে তার চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় মাটিতে লাল রঙের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রচণ্ড কান্নায় সেখানেই সে ভেঙে পড়ে। এ কি? হায় গো হায়! হে আমার কি সর্বনাশ হলো গো! গভীর রাতে যে তাকে নিশিতে ডেকে নিয়ে গেল। ও গো, কে কোথায় আছো গো? বেরিয়ে এসো, বাঁচাও বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। তার কান্না শুনে আশেপাশের সমস্ত লোক সেখানে ছুটে আসে। সেখানে এসে এই ঘটনা শুনে তাদেরও হাড় হিম হয়ে যায়। তারপর গ্রামের এক ব্যক্তি বলে, ও বাবা, এই যে নিশির ডাক, গ্রামে কি আবার ভূত পেতে নজর পড়লে নাকি? তবে তো খুব সাবধানে থাকতে হবে। এইভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। যেদিন যেদিন ডাইনি বুড়ি খিদের জ্বালায় থাকতে পারে না, সেদিন সেদিন সে হারিকেন হাতে নিয়ে গ্রামের ভিতরে আসে। আর তার হারিকেনের আলোর সামনে যে আসে, সে আর বেঁচে ফিরতে পারে না। তাকে মেরে সে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। শুধু সকালবেলায় গ্রামের লোক দেখতে পায় সেই জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে। একদিন সকালবেলায় কমলা তুলসী তলায় পুজো করছিল। ঠিক সেই সময় বানি আর ডকাই তার কাছে এসে বলে, মা, ও মা, আমাদের খুব চালদা দিয়ে টক ডাল খেতে ইচ্ছে করছে। আমি আর দিদি যাব চালদা তলা থেকে কটা চালদা কুড়িয়ে আনবো। খবরদার না, ওই চালতা তলার দিকে একদম পা বাড়াবি না বলে দিলাম। অত গভীর জঙ্গলে কোথায় না কোথায় সাপ খোপ থাকবে। তারপর এখন গ্রামে যা সব শুরু হয়েছে, না, একদম যাবি না। ও মা, আমাদের যেতে দাও না। আমি আর ভাই যাব, কয়েকটা চালতা কুড়িয়েই চলে আসবো, একটুও দেরি করব না। হ্যাঁ রে বানি, তোর ভাই নয় ছোট, কিন্তু তুই তো বড় হয়েছিস, তুইও ওর তালে তাল মেলাচ্ছিস। চুপচাপ গিয়ে দুজনে পড়তে বস, তোদের যেন আমি বাইরে না দেখতে পাই। আর জোরে জোরে পড়বি, রান্নাঘর থেকে যেন আমি পড়ার আওয়াজ শুনতে পাই। এই বলে কমলা সেখান থেকে চলে যায়। তখন বানি তার ভাই ডকাইকে বলে, কি হবে রে ভাই, মা তো আমাদের কিছুতেই যেতে দিচ্ছে না, কিন্তু আমার তো চালতা দিয়ে টক ডাল খেতে খুব ইচ্ছা করছে। তুই চিন্তা করিস না দিদি, মা যখন দুপুরে ঘুমোবে আমরা খেলতে যাওয়ার নাম করে চলে যাব, আর সন্ধে হবার আগেই চালদা কুড়িয়ে বাড়ি চলে আসবো। ব্যাস, কেলদা ফতে, মা কিচ্ছু বুঝতে পারবে না আর বকবেও না। তারপর সেই কথা মতো তারা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে চালতাতলার দিকে চলে যায়। সেখানে গিয়ে এত গভীর বন জঙ্গল দেখে বানি আর ডকাইয়ের গা ছমছম করতে থাকে। তারপর তারা যেই ডাইনের চালতা গাছের তলা থেকে চালতা কুড়িয়ে বস্তায় ভরে, তখনই হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। প্রচণ্ড দমকা বাতাস বইতে শুরু করে। এই দেখে বানি আর ডকাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তখন তারা
ওই গাছের তলাতেই চুপটি করে দাঁড়িয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এই ভাই, আমার খুব ভয় করছে। এখন কি করে বাড়ি যাব? মা তো আজ আমাদের খুব পিটুনি দেবে। ঠিক তখনই হারিকেন হাতে বেরিয়ে আসে ওই ডাইনি বুড়ি। এই দিদি, ওটাকে হারিকেন নিয়ে এই দিকেই আসছে। এই সেই পেতনি নয় তো, যে রোজ রাতে গ্রামে ঢুকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে? তারপর হারিকেন ডাইনি তাদের সামনে এগিয়ে যায় আর বলে, এই কে রে? কার এত বড় সাহস আমার চালতা বনে ঢুকে চালতা কুড়োচ্ছিস? সামনে আয় বলছি, আজ তোদের মেরে তোদের রক্ত চুষে খাবো। দিদি, ডাইনি বুড়ি মনে হয় ভালো চোখে দেখতে পায় না। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে যখন তারা দুজন পালাতে যাবে, এমন সময় ডাইনি হারিকেন তুলে তাদের মুখ দেখে ফেলে। বানি আর ডকাইও ডাইনি বুড়ির দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারাও আর সেখান থেকে পালাতে পারে না। এ তো দেখছি কচি কচি দুটো ছেলে মেয়ে, তোদের এত সাহস এইটুকু বয়সে এই ঘন জঙ্গলে চালতা কুড়োতে এসেছিস? তোরা জানিস এই চালতা গাছ আমার, এই হারিকেন ডাইনি। হারিকেনের আলোয় একবার যখন তোদের মুখ দেখে ফেলেছি, এবার তোদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না। তোমার মনে কি একটু দয়া মায়া নেই? আমাদের মতো দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে তুমি মেরে ফেলবে বলছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমার কি কোনোদিন কোনো ছেলে মেয়ে ছিল না যে তুমি আমাদের এইভাবে মারতে চাইছো? ডকাইয়ের মুখে এমন কথা শুনে হারিকেন ডাইনি হাউমাউ করে কেঁদে ওঠে। শুনবি শুনবি তোরা আমার সাথে কি হয়েছিল? কেন কেন আমার আত্মা এই চালতা বনে হারিকেন হাতেই ঘুরে বেড়ায়? শোন শোন তাহলে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো মুন্নি, অপূর্ব, শিমুল, জবা, যমুনা, বাড়িরা, পূজা, রাখি, জিহান, সীমা, চন্দন, নিহাল, ঈশান, তাসকিন, পাপিয়া। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।